মানিক সরকার তার উপস্থিতিতে কিভাবে রাস্তা আটকে রাজপথের উপরে মারধর করা হয়েছে, কলকাতা অব্দি গিয়ে পাঠাতে হয়েছে চিকিৎসা করার জন্য। আরো বহু জায়গাতে ডিজি সাহেব আমাদেরকে বলছেন, স্যার ল অ্যান্ড অর্ডার অনেক ইমপ্রুভ করেছে। কি ইমপ্রুভ করেছে? ডেটা। বলে ডেটা বলছে, ভারতবর্ষে তো বহু ডেটা, এই ডেটার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। আমি বললাম, আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন? তাহা করি। তাহলে মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। আপনি নিচে পত্রিকা পড়েন, কিছু চ্যানেল দেখেন, সবটা না দেখলেও তিনি মাথাও নাড়লেন না, নাও বললেন না। একটু দেখুন তো কি বলে মিডিয়া। আপনি বলছেন আপনার ডেটা, আপনি ডেটা দিয়ে সন্তুষ্ট হলে হবে? ত্রিপুরার পাবলিক কি বলছে, পাবলিক ওপিনিয়ন কি বলছে, মিডিয়া কি বলছে? আমরা বলেছি, আমরা কোনো ফেভার তো চাই না, আমরা চাই একটা লেভেল প্লেইং ফিল্ড। সমস্ত পলিটিক্যাল পার্টি তার অধিকার তারা ভোগ করবে, আর যে দলের লোক যেই হোক যিনি অপরাধ করবেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, নিতে হবে। আমরা এটাই চাই, আর বেশি চাই না কিছু। তিনি বলছেন সব হচ্ছে। কোথায় হচ্ছে? সেই সেপ্টেম্বরে যারা এই PB24 চুরমার করলো, প্রতিবাদী কলাম অফিস পুরালো, দেশের কথা অফিস পুরালো, একদিনে 43টা CPM এর অফিস ধ্বংস করলো, একজন আসামি গ্রেপ্তার হয়নি, এবং পরবর্তী অসংখ্য ঘটনা। যাই হোক, আমরা সর্বশেষ সবটা শুনে এই আমাদের বক্তব্যে লিখিতভাবে যেটা দিয়েছে, আমরা বলেছি যে সমস্ত পুলিশ অফিসারদেরকে তারা যাতে ইম্পার্শিয়ালি কাজ করে এই নির্দেশিকা দিন আপনি। আমরা আরো বলেছি যে চরিলামের কেসের ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, শুধু পর্দার সামনে না, পর্দার আড়াল থেকে যারা কলকাঠি নিয়েছেন। গতকাল ঘটনার শেষ হয়নি, বারাঘাটের আন্তর্জাতিক মেলা কেন্দ্রে এক ভদ্রলোক বলছেন, विशालगढ़ में बाहर से लोग जाकर गुंडागर्दी किया है, आप कैसे जानते हैं? आप तो यहाँ पे बैठा है। তো বিশালগড়ের ঘটনা কে করিয়েছেন? ভদ্রলোকের বক্তব্য দিয়েই বেরিয়ে যায়, হি ইজ দ্য মাস্টারমাইন্ড। কাজেই এ তদন্ত হোক, পর্দার পেছন থেকে কারা কি করেছে। এবং দুজন পুলিশ অফিসার আমরা একদম নাম দিয়ে বলেছি, রণধীর দেববর্মা এডিশনাল এসপি, রাহুল দাস উপমুখ্যমন্ত্রীর ছেলের বোতলের বন্ধু, প্রতিদিন রাতের বেলা আগরতলার হোটেলগুলোতে খুঁজলে এদের পাওয়া যাবে। এদেরকে ইমিডিয়েটলি সরানো হোক। এবং আমাদের 3 জন MLA, আরো অনেকেই নিরাপত্তাহীনতায় যেতে পারছেন না, যার এই নির্বাচনী বা যেখান থেকে নির্বাচিত হয়েছেন। এখানে আমার দুপাশে দুজনেই আছেন, খয়েরপুর বিধানসভা কেন্দ্র, মজলিশপুর বিধানসভা কেন্দ্র, স্পিকার মহোদয় এবং আরেক মন্ত্রী এই কেন্দ্র। এখন কি করে রেখেছে এগুলো? কিন্তু আমাদের সিটিং 3 জন বিধায়ক, বানুলাল সাহা, সুদন দাস এবং এই রতন ভৌমিক, গত 4.5 বছর তাদের উপরে এক একজনের উপর ডজনের উপর আক্রমণ হয়েছে, দৈহিকভাবে আক্রান্ত হয়েছে। আমরা বলেছি তাদের জন্য ইউনিফর্ম সিকিউরিটি পার্সোনাল দেওয়া হোক, কেননা শাসক দলের অনেক হোমরা সোমরা, মন্ত্রী নয়, MP নয়, কিছুই নয়, চেয়ারম্যান, এদের পেছনে সামনে পিছিয়ে লাল বাতি জ্বালিয়ে এসকর্ট, রাষ্ট্রের টাকা, জনগণের টাকা পুড়িয়ে। আর জনপ্রতিনিধি এরা নিরাপত্তার কারণে তার নির্বাচন এলাকায় যেতে পারেন না। তো ডিজিপি শুনে বলেছেন যে স্যার ঠিক আছে, আমাদের কাজে আপনাদের সন্তুষ্টি নেই, আমরা আবার দেখব, এবং সামনে নির্বাচন আসছে, তার আগে যাতে ল অ্যান্ড অর্ডার আরো ইমপ্রুভড হয় আমরা দেখব। আমরা বলেছি ঠিক আছে দুজনে, আপনি বলেছেন, আপনি ভদ্রলোক, জেন্টলম্যান, আশা করি যে আপনি মুখে যেটা বলেছেন
শুধু আপনাদের যারা বস, পলিটিক্যাল বস, এদেরকে স্যাটিসফাই করার জন্য না, বাস্তবে এবং আপনার বিবেককে প্রশ্ন করে, সত্যি আপনার বিবেক বলে কিনা রাজ্যের মধ্যে যা চলছে, কিন্তু শাসন এটা চলবে কিনা, আপনি যদি কাজ করেন আমরা কনফিডেন্স কিছু হবে। এবং ত্রিপুরা রাজ্যের মেজরিটি পুলিশ অফিসার, আরক্ষা দপ্তরের কর্মী, এরাও খুশি নন, এরা অপমানিত বোধ করছেন এই ঘটনায়। তো আপনাদের মাধ্যমে বক্তব্য বললাম যে ঘটনাগুলি এবং কেন হচ্ছে এগুলো, কারণ শাসক দল জনবিচ্ছিন্ন। 2 মাস, আড়াই মাস বাদে ভোট, জনগণের কাছে এই সুশাসনের নামে যাত্রা করেও উল্টা আরো বেশি তাদের পোল খুলছে, দুর্গন্ধ বেরোচ্ছে। কাজেই সন্ত্রাস ছাড়া তাদের কোনো পথ নেই। কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ কেউ মানে এতে ভুলবে না। তা আপনাদের মাধ্যমে আমরা আজকের যে ঘটনাগুলো, তার বিরুদ্ধে যে মানুষের যে আজকে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, ঐক্যবদ্ধ হচ্ছে, আমরা এটা জানানোর জন্য এসেছি। এখন পর্যন্ত গত 4.5 বছরে কয়জন মারা গেছে? 24 জন, 24। একটা নর্মাল সিকিউরিটি আছে, প্লেন ক্লথ সিকিউরিটি আছে, এটা হচ্ছে ইউনিফর্ম সিকিউরিটি পার্সোনাল, ইউনিফর্ম মানে আর্মস, বড় আর্মস নিয়ে। কারণ এদের কাছে এই সাধারণ পিস্তল, রিভলভার কিছুই না। এটা তো মানে এই বিষয়গুলো নিয়ে, প্রি পোল ভায়োলেন্স নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে আপনাদের যাওয়ার কোনো না। ইলেকশন কমিশন সাধারণত নির্বাচন ঘোষণা না হলে পরে এরা কগনিজেন্স নেয় না। হ্যাঁ, না, এগুলি করবো, একটু গ্রাউন্ড তৈরি হচ্ছে, আমরা এগুলি নেব। ইলেকশন ঘোষণা হওয়ার সাথে সাথেই বিষয়গুলো আমরা নেব। এমনিতে ডিজিএসকে বলেছে যে আমাদের ফোর্সের কিছু অভাব আছে, আমরা আশা করছি তাহলে আর একটু বেটার করতে পারবো, এই কথা বলেছে। নির্বাচনকে সামনে রেখে আমরা এই পদক্ষেপ ইতিমধ্যে নিতে শুরু করেছি। এটা তো ডিজি তার নিজের দিক থেকে বললো। যে নির্বাচন ঘোষণা হওয়ার আগে বিরোধী দলদের উপর আক্রমণ, নির্বাচন ঘোষণা হলে বিরোধী দলরা কি রেলে একদম জনসভা করতে পারবে? সাধারণ মানুষের মানুষ কি এটা মেনে নেবে? মানুষ মেনে নেয় না। এর আগেও তো রেলিটা আটকানোর জন্য কোনো কিছু আর বাদ দেখেনি, আটকাতে পেরেছে। বিশাল সংখ্যক মানুষ তো জনসভা এসছে। শেষ কথা মানুষই বলবে, কয়েকটা সমাজদ্রোহী শেষ কথা বলবে না, শেষ কথা মানুষ বলবে। গণতান্ত্রিক মানুষ, উন্নতিগামী মানুষ, শান্তিপ্রিয় মানুষ। যাই হোক, একটা বিষয় আমি সংযুক্ত করব, সবটাই বলেছে। কালকে একটা নতুন জিনিস লক্ষ্য করলাম, রাজ্যের যে প্রধান হাসপাতাল জিবি হসপিটাল, এই ট্রমা সেন্টারে, যেটা এজিএমসি বলি, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ট্রমা সেন্টারে পার্টি আমাকে ফোন করে বললো যে আমরা তো ভিতরে আক্রান্ত হওয়ার অবস্থা। কি ব্যাপার? যে ভিতরে বিজেপি ওরা যা খুশি তা করছে ট্রমা সেন্টারের ভিতরে। দৌড়ে গেলাম, গিয়ে সত্যি অবস্থাটা, একটা ডেড বডি পড়ে আছে, ইনজুরি পার্সন পড়ে আছে, তাদের আত্মীয় স্বজনরা দৌড়ঝাঁপ করে, আর আমাদের উত্তর আগরতলা পার্টি লোকাল সেক্রেটারি দৌড়ঝাঁপ করে এদেরকে কাউকে এক্স রে করাচ্ছে, কাউকে স্ক্যান করাচ্ছে। কিন্তু হাসপাতালের লোকজন তো সেখানে সহযোগিতা করবে, তারা দৌড়ঝাঁপ করে শেষ পর্যন্ত আমাকেও টানতে হয়েছে, টুলি টেনে কোন রকমে নিয়ে এগুলো করতে হয়েছে। এর মধ্যে বিজেপি লোক ঢুকে বলছে বেরোন বেরোন বেরোন, এখানে কেউ থাকতে পারবেন না। আত্মীয় স্বজনরা ওষুধপত্র নিয়ে আসছে, এক্স রে রিপোর্ট নিয়ে আসতে হচ্ছে, এগুলি সব আত্মীয় স্বজনদের করতে হচ্ছে। বলছে আমি কি ব্যাপার, আপনারা কারা? আপনারা সবাইকে বেরোতে বলছেন, তাদের আত্মীয় পরিজনদেরকে যারা নিয়ে আসবো, অসুস্থদেরকে নিয়ে আসবো পরিজন থেকে, আপনারা তাদেরকে বের বলছেন। আমি তো আপনাকে বলিনি, আপনি কেন বাধা দিচ্ছেন? আপনি কে বলা? তারপরে গিয়ে সেখানে পুলিশ টুলিশ ডেকে নিয়ে তাদেরকে বের করার চেষ্টা করি। এই জিনিস তো হসপিটালে কখনো দেখি নাই। রুগীর আত্মীয়স্বজনরা রুগী নিয়ে আসবে, রুগী দেখাবে, সেখানে গিয়ে বিজেপি হাসপাতালে দখল নিয়ে তাদেরকে তাড়িয়ে দেবে এবং বের করে দেবে পুলিশ। এই ক্ষেত্রে দেখলাম সেখানেও পুলিশ তাদেরকে সহযোগিতা করছে। একজন পুলিশ অফিসার আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, আপনি কৃষির ভিত্তিতে ওরা চিনেন কে? এর আগে যে মারা গেছে তার ভাই, তাকে কেন আপনি তাড়াচ্ছেন? কারা এদেরকে সহযোগিতা করছেন? তখন চুপ হয়ে গেছে। এই যে অবস্থাটা, নৈরাজ্য কোথায় গেলে, কোন স্তরে গেলে এই ধরনের ঘটনা তারা করতে পারে? একটা হাসপাতালের ভিতর ঢুকে রুগীর আত্মীয় পর্যন্ত ব্যবহার এবং তাদেরকে বেরোয়ার জন্য আবার কবাদের টিপ টুপ দেওয়া, এই সমস্ত লোকজন বিজেপির এরা এগুলো করছে।
এই একটা প্রধান হাসপাতালে যদি এগুলো চলে, রাজ্যের কোনো মানুষের নিরাপত্তা আছে? এবং রুগীরও তো কালকে এই দৃশ্য দেখেছে, কোনো মানুষের নিরাপত্তা এখানে নেই, কোনো জিনিসই নিরাপদ না এখন কোথাও। যে সেখানে যে দলই করো, কারো কিন্তু নিরাপত্তা থাকবে না, যে স্তরে নিয়ে গেছে কেউ রেহাই পাবে না। কাজে এটা রাজ্যবাসী গড়াই, এই যে রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধারে রাজ্যবাসী গড়াই। আপনাদের প্রেস কনফারেন্সের ঠিক আগে বিজেপি পার্টির যে স্পোকপারসন নবেন্দু ভট্টাচার্য কনফারেন্স করে বলেছেন যে সিপিএম পার্টি স্পেসিফিক উনি টার্মটা ইউজ করেছেন যে সিপিএম পার্টি লাশের রাজনীতি করতে পছন্দ করে এবং দে হ্যাভ ফাউন্ড সামথিং টু টেক পলিটিক্যাল মাইলেজ। এই ব্যাপারে আমি একটু তাদেরকে তো বলে লাভ নেই, ওদের উদ্দেশ্যে এটা তো উলবনে মুক্ত ছড়ানো হবে। আপনাদের মাধ্যমে গোটা রাজ্যবাসীকে আমি একটু মনে করে দিতে চাই, 2017 ইংরাজিতে গড়াছড়াতে বোয়ালখালী গ্রামে চানমোহন ত্রিপুরা নামে একজন ব্যক্তি খুন হয়েছিলেন এবং তাকে খুন করেছে একটা যে বিকৃত মস্তিষ্ক একজন ব্যক্তি পেছন থেকে আঘাত করে তাকে করেছে। সেই সময়তে সেই সুদূর মহারাষ্ট্র থেকে আমদানি করা তাদের প্রভারী সুনীল দেওধর ত্রিপুরা যে এই পদ্ম ফুল ফুটানোর জন্য এখন ওভার টাইম খাটছিলেন। বিপ্লব কুমার দেবকে আনা হয়েছে দিল্লি থেকে তার এক সাংসদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে ছাড়িয়ে। এই চানমোহন ত্রিপুরা যে গ্রামের আমাদের তখনকার বিধায়ক ললিত ত্রিপুরাও তিনিও সেই গ্রামের। তো ললিত ত্রিপুরা ঘটনা শোনার পর তিনি ছুটে গিয়ে চানমোহন ত্রিপুরার শেষকৃত্য সম্পাদন করা এবং আরো নানাভাবে তিনি ভূমিকা নিয়েছেন। প্রচার করা হলো কি ললিত ত্রিপুরা খুন করিয়েছেন। বিজেপি সরকার আসলে পরে সিবিআই তদন্ত করে ললিত মোহন ত্রিপুরাকে ফাঁসিতে ঝোলানো হবে। তার আগে তার অস্থি নিয়ে ত্রিপুরাজ্যের সমস্ত নদী সমস্ত ছড়ানো হয়েছে আর 23টি মহকুমা থেকে লোক নিয়ে, কারণ টাকা পয়সার অভাব নেই, এগুলো নিয়ে সারা ত্রিপুরা যে র্যালি করেছে। এই চানমোহন ত্রিপুরা তাকে সিপিএম খুন করেছে। আর কত লাশ চাই? হাজারে হাজারে পোস্টার ছাপিয়েছে। 57 মাস গেল, ললিত ত্রিপুরার তো কেশাগ্রকেও স্পর্শ করেনি, কোনো তদন্ত হয়নি। আর বিজেপির সরকার আসার পর চানমোহন ত্রিপুরাকে ভুলে গেলেন। তার পরিবারের লোক না খেয়ে মারা যাচ্ছে, কপর্দক পয়সা নিয়ে বিজেপির কোন নেতা সেখানে গিয়ে পৌঁছননি। তো কে লাশের রাজনীতি করে? এটা বিজেপি, সিপিআইএম কখনো। তাই হতো যে আজকেও এই চরিলামে শহীদ মিয়া রাস্তার পাশেই কয়েক হাজার লোক হয়েছে। কেউ পেছন থেকে বলছিল চলেন না, তো লোক আছে, আমরা জাতীয় সড়কে বসে যাই ডিএম এর বাংলার সামনে। আমরা এগুলো করতে আসিনি। হ্যাঁ, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ হবে, দোষীদের গ্রেপ্তার করার জন্য, শাস্তি প্রদানের জন্য, এবং যাদের বদান্যতায় পর্দার আড়াল থেকে যারা এসব করেছে এদেরকে মুখোশ খুলে দেওয়া হবে। কিন্তু এই রাস্তাটা আমরা করি না। কাজে এদের পাপ, এসব পাপ তারা করেছিল আগে, এখনো করছে, এটাই এদের মুখে চলে আসছে। নিজেদের পাপ অন্যায় করছে, অন্যের গাড়ে ঠেলে দিচ্ছে এগুলো। আত্মীয় পরিজনদেরকে পিটিয়ে এটা আত্মরক্ষামূলক বক্তব্য। উপমুখ্যমন্ত্রীর নির্দেশে এই লাশ পুলিশ গুম করেছে। আমাদের কাছে পুলিশের কাছে ইন্টারনাল খবর এসছে, উপমুখ্যমন্ত্রী এই লাশ যদি দেওয়া হয় সিপিআইএম হয়তো ওইটা নিয়ে রাজনীতি করতে পারে। কি রাজনীতি করবো আমরা? আমরা তাকে শ্রদ্ধা জানাবো, তার যে ধর্মীয় আচার আলোচনা সেটা তাদের হাতে তুলে দেবো, আমাদের লোক যাবে, আমরা এটাই তো আমাদের কাজ। আমি গেছি, কিন্তু এই লাশটাকে তো তারা গুম করেছে, তারা এই লাশকে রাজনীতি করতে চায়। তো দিন শেষ হয়ে আসছে। ওকে, থ্যাংক ইউ।
সরকার